আসসালামু আলাইকুম দর্শক, সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের D8 এর আজকে একটা নতুন ভিডিওতে। এবং আজকের ভিডিওতে আমরা শিখবো হচ্ছে অ্যামাজন S3 যে সার্ভিস আছে সেটার ব্যাপারে। ঠিক আছে? তো S3 যে ফুল মিনিং সেটা হচ্ছে সিম্পল স্টোরেজ সার্ভিস। ঠিক আছে? এটা এক ধরনের আনলিমিটেড ফাইল সার্ভিস, যেখানে স্টোরেজের মানে পরিমাণ আপনি আনলিমিটেড পর্যন্ত রাখতে পারবেন। আপনি যত খুশি রাখতে পারবেন, সেই অনুযায়ী আপনাকে পে করা হবে। ঠিক আছে? এখন যেটা হচ্ছে এখন হচ্ছে যে আমরা দেখব যে আসলে S3 জিনিসটা কি এবং এটা কি কাজে ব্যবহার করা হয়। S3 হচ্ছে একটা বললাম যে আনলিমিটেড সার্ভিস, এবং এটা যে কাজে ব্যবহার করা হয় সেটা হচ্ছে যে কোনো ধরনের ব্যাকআপ এবং রিস্টোরের ক্ষেত্রে। তারপরে ধরেন স্ট্যাটিক কোনো একটা ওয়েবসাইট হোস্ট করার ক্ষেত্রে আপনি একটা স্ট্যাটিক ওয়েবসাইট বানাইছেন, সেটা হোস্ট করবেন। অ্যাপ্লিকেশন লগস এর জন্য, বিগ ডাটা সোর্স, মিডিয়া স্টোরেজ এসব ক্ষেত্রে ব্যবহার করা হয়। এবং এটার বৈশিষ্ট্যগুলো কি? ডিউরেবিলিটি, মানে এখানে ফাইল হারানোর সম্ভাবনা একেবারেই নেই। 11.9 বলে একটা কনসেপ্ট আছে AWS এর, যে 999 পরে আরো আরো 9টা 9, মানে হচ্ছে টোটাল 11টা 9। এবং 11টা 9 দ্বারা তারা বোঝাচ্ছে যে আসলে এত বেশি গ্যারান্টি তারা দিচ্ছে যে ফাইল হারাবে না, সেটাইকে তারা 11 9 একটা 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 টার্মস ব্যবহার করে। স্কেলেবিলিটি, এটা স্টোরেজ লিমিটেড নাই, যত বেশি আপনি যত খুশি আপনি স্টোরেজ ইউজ করতে পারবেন। গ্লোবাল অ্যাক্সেস, পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনি এটাকে অ্যাক্সেস করতে পারবেন। ঠিক আছে? তারপর এটা হচ্ছে পে অ্যাজ ইউ গো মডেলের। S3-র মূলত 3টা ধারণা আমাদেরকে মাথায় রাখতে হয়। একটা হচ্ছে বাকেট। বাকেট বলতে বোঝায় যে আমরা হচ্ছে যে সার্ভিসটা যখন আমরা ব্যবহার করি, তখন সেখানে আমরা একটা ফোল্ডার বা একটা, যেমন ধর ইনস্ট্যান্সের ক্ষেত্রে কি করি, আমরা ইনস্ট্যান্স ক্রিয়েট করি। ঠিক আছে না? তো S3-র জন্য আমাদের বাকেট ক্রিয়েট করতে হয়। ঠিক আছে? সেই বাকেটের ভিতরে আমরা ফাইল রাখি, যে ফাইলগুলা যে কোনো ধরনের ফাইল হতে পারে। সেই ফাইলগুলোকে আমরা বলি অবজেক্ট। এবং কি কি বলতে আমরা বোঝাই হচ্ছে এর ভিতরে যে পাথটা থাকে সেগুলোকে আমরা কি বোঝাই, যেমন ধরেন লগ স্ল্যাশ 26 স্ল্যাশ এরো, এটা হচ্ছে ধরেন একটা কি। ঠিক আছে? এই কি ধরে আমরা হচ্ছে S3-র ভিতরে ফাইলগুলোকে পেয়ে থাকি। তো আমাদের S3-র যে যে ডায়াগ্রামটা যদি আমরা দেখি, তাহলে কি S3 একটা বাকেট থাকে, তার ভিতরে কি থাকে? ফাইল থাকতে পারে, তারপর যে ফোল্ডার থাকতে পারে। ঠিক আছে? ফোল্ডারের ভিতরে আবার নানা রকম ফাইল থাকতে পারে। এখন এটাকে যদি আমরা পাইতে যাই, আমাদের একটা কি ব্যবহার করতে হবে, যে আমাদের S3, তারপর বাকেটের নাম, তারপর সেই বাকেটের ভিতরে যে পাথটা থাকে, সেই পাথটা ধরে আমরা হচ্ছে ওই ফাইলটাকে খুঁজে পাই। তো বাকেট তৈরির যে নিয়ম, সেটার মধ্যে একটা মজার ব্যাপার হচ্ছে যে আপনি যে কোনো বাকেট তৈরি করেন, সেটাকে হচ্ছে গ্লোবালি ইউনিক হতে হবে। মানে ওই নামে অন্য কেউ যাতে এখন পর্যন্ত কোনো বাকেট ক্রিয়েট করে না থাকে। ঠিক আছে? তারপর এখানে লোয়ার কেস, নাম্বার হাইফেন ইউজ কর, নাম্বার হাইফেন, ঠিক আছে, এগুলো ক্যাপিটাল লেটার বা আন্ডারস্কোর এগুলো নিষিদ্ধ। আমাদের এখানে সবসময় লোয়ার কেসেই রাখতে হবে। ঠিক আছে? কোনো ক্যাপিটাল লেটার বা আন্ডারস্কোর দিয়ে ওটা দেওয়া যাবে না। এবং 3 থেকে 63 ক্যারেক্টারের মধ্যে এটা হতে হবে। এবং রিজন সিলেক্ট করতে হবে, এবং বাকেট সে রিজনের ভিতরে থাকবে, মানে রিজন স্পেসিফিক হবে। সো এটা হচ্ছে এর বাকেট তৈরি করার আগে আমাদের যে জিনিসগুলো মাথায় রাখতে হবে সেটা। এরপরে হচ্ছে আমাদের S3 স্টোরেজের ক্লাসটা। এটা মানে টাইপস যদি বলতে চাই, আমাদের বিভিন্ন রকম স্টোরেজ আছে এবং তাদের বিভিন্ন রকম প্রাইসিংও আছে। যেমন সবচাইতে বেশি ইউজ হয় S3 স্ট্যান্ডার্ড। হ্যাঁ, এটা সবচাইতে বেশি প্রাইসের। আর হচ্ছে S3 গ্লাসিয়ার ডিপ আর্কাইভ, এটা হচ্ছে কি সবচাইতে সস্তা। এগুলো এক একটার অ্যাক্সেসিবিলিটি এক রকম, এক একটা রেসপন্স এক রকম, তাই এখানে দেওয়া হয়েছে। এরপর হচ্ছে ভার্সনিং। ভার্সনিং হচ্ছে ধরেন আপনি একটা ফাইল, যেমন গুগল ড্রাইভে আমরা কি করি, ধরেন একটা আপনি আপনার পোর্টফোলিও আপলোড করছেন, তারপরে আপনি আবার ওই পোর্টফোলিওতে কিছু চেঞ্জ করছেন, তখন কিন্তু আপনি চাইলে পুরো নতুন পোর্টফোলিওটা আবার আপলোড করতে পারেন, অথবা কি করতে পারেন, আগে যে ড্রাইভে আপলোডটা রাখছেন সেটার একটা ভার্সন আপনি আপডেট করতে পারেন। তাহলে কি হবে, আপনার লেটেস্ট পিডিএফটা ওই লিঙ্কেই সবাই পাবে। তো এরকম ভার্সনিং সিস্টেমও আছে আমাদের S3-তে। ধরেন আপনি হচ্ছে একটা একটা ফাইল আপলোড করছেন, ঠিক আছে, টেক্সট, ঠিক আছে, সেটা আপনার হচ্ছে ভার্সন 1, প্রথমে যেটা আপলোড সেটা ভার্সন 1। পরবর্তী ওই সেম নামে আর একটা টেক্সট ফাইল আপলোড যখন করছেন, সেটা ভার্সন 2 হয়ে যাবে। এই দুইটাই আপনার বাকেটে থাকে। বাকেটের লিস্টে যখন আপনি ক্লিক করেন, তখন দুইটাই দেখা যায়। তবে এটাকে ধরেন লেটেস্টটাকে হচ্ছে আপনার, মানে একটা স্পেশাল ইন্ডিকেটর থাকে যেটাতে বোঝা যায় যেটা হচ্ছে লেটেস্ট।
এরপর হচ্ছে ডিলিট করার ক্ষেত্রেও একটা ফাইল বাকেট থেকে তখন ফুললি রিমুভ হয়ে যায় না, সেখানে একটা জাস্ট ডিলিট মার্কার অ্যাড হয়। আপনি যে কোনো সময় মার্কারটা রিমুভ করে দিলে ওটা আবার রিস্টোর হয়ে যাবে, ঠিক আছে? তো ভার্সনিং এর ভিতরে ডিলিটটা কিভাবে হয় সেটা এখানে বলে দেওয়া হয়েছে যে সরাসরি মুছে না, মার্কারটা মুছে দিলে ওটা আবার রিস্টোর হয়। কখন এটা লাগে? আমি বললাম যে ধরেন আপনি একটা পিডিএফ লিঙ্ক বানাইছেন, এখন এই লিঙ্কটা আপনি বিভিন্ন মানুষকে শেয়ার করছেন, তাই না? এখন আপনি আবার পোর্টফোলিও পিডিএফ এর লিঙ্কটা আপনি সবাইকে শেয়ার করছেন এবং কোনো কারণে পোর্টফোলিওটা আপডেট হয়েছে। এখন ওই ব্যক্তির কাছে তো আপনি আর নতুন পোর্টফোলিওটা পাঠাইতে পারতেছেন না, কারণ সবসময় এটা সম্ভব হয় না। ধরেন এইচআর কে আপনি আপনার পোর্টফোলিও লিঙ্ক দিচ্ছেন, এখন আপনি আবার পোর্টফোলিওটা আপডেট করছেন, এখন এইচআর এর কাছে আবার বলবেন যে ম্যাডাম আমি তো পোর্টফোলিও বা স্যার আমি তো পোর্টফোলিও আপডেট করছি, আবার নতুন লিঙ্ক নেন, এটা তো বলা যায় না। ওই ক্ষেত্রে আপনি কি করেন, ওই সেম লিঙ্ক রেখে জাস্ট ভার্সনটা আপডেট করে দেন, তাহলে ওই যে ভিউয়ার আছে সে যখন ওই লিঙ্কে ঢুকবে আপনার লেটেস্ট পোর্টফোলিওটা পেয়ে যাবে। এটা হচ্ছে ভার্সনিং এর কখন কাজে লাগে। একটা লাইফ সাইকেল, এটা হচ্ছে ধরেন একটা এক্সপায়ারি ডেট আপনি সেট করে দিতে পারেন প্রত্যেকটা কন্টেন্টের ভিতরে। সেটা কি করবে, ধরেন আপনি লাইফ সাইকেল যদি পলিসি লিখে দিলেন, ধরেন একটা লাইফ সাইকেল পলিসি এরকম লিখে দিয়েছেন যে যেদিন আপলোড হবে, ঠিক আছে, তার ধরেন 30 দিনের ভিতরে সেটা যদি ব্যবহার না হয় তো সেটা একটা ট্যাগ পড়ে যাবে স্ট্যান্ডার্ড আই, ঠিক আছে? তারপরে যদি এটা আবার পরবর্তী 30 দিন ব্যবহার না হয় তখন সেটা গ্লাসিয়ার একটা ট্যাগ পড়ে যাবে, এবং এভাবে করে 365 দিন পর্যন্ত যদি এটা ব্যবহার না হয় তাহলে এটা অটো ডিলিট হয়ে যাবে। আপনি এরকম একটা পলিসি বানালেন, এতে আপনার সুবিধা কি? এতে আপনার সুবিধা হচ্ছে যে আনওয়ান্টেড যে ডাটাগুলো আছে, যেগুলো ধরেন 365 দিন ধরে ইউজ হচ্ছে না, ওগুলো আমার স্টোরেজে রাখার দরকার নাই, তো ওগুলো অটোমেটিক ডিলিট হয়ে যাবে। আর এটা না করলে হয় কি যে আপনি কোনো ফাইলে ডিলিট হয় না, স্টোরেজ বড় হয়, আপনার কষ্ট বেড়ে যায়, ঠিক আছে? S3 যে সিকিউরিটি জিনিসগুলা আমরা বললাম যে একটা বাকেটের পলিসি অ্যাড করতে পারি, তারপরে এই বাকেটটা কোন কোন আইএম ইউজারের কাছে দিব সেটার জন্য পলিসি বানাইতে পারি, তারপর কারা ভিউ করবে তাদের জন্য আমরা পলিসি বানাইতে পারি, ঠিক আছে? এরকম আমরা সিকিউরিটির জন্য বিভিন্ন রকম কাজ করতে পারি। তারপরে অ্যাডভান্স ফিচার আছে কিছু S3 যেমন যেমন ধরেন রেপ্লিকেশনটা দুই ধরনের আছে। ধরেন আপনি একটা হচ্ছে সিআরআর, মানে আপনি ধরেন ইউএস ইস্ট 1 রিজিয়নে আপনি একটা ফাইল আপলোড করছেন, সেই সেম ফাইলটাই ইউএস ইস্ট 2 রিজিয়নে যে এটা একটা কপি হয়ে যাবে। আবার একটা হচ্ছে ধরেন ইউএস সেম রিজিয়নের ভিতরে আপনি এই ইউএস ইস্ট 1 রিজিয়নে আপনি একটা ফাইল আপলোড করছেন, সেটা ওই রিজনের আরেকটা বাকেটে কপি হয়ে যাবে। এরকম আপনি ফিচার ইমপ্লিমেন্ট করতে পারেন। আবার ইভেন্ট নোটিফিকেশন করতে পারেন, যেমন ধরেন আপনি ইমেজ বিবির কথা যদি চিন্তা করেন, আপনি সেখানে কি করেন, একটা ফাইল আপলোড করেন, সাথে সাথে ফাইলটা এক জায়গায় সেভ হয়, ঠিক আছে না? তো এই জিনিসটা আপনি এখানে কি করতে পারেন যে ফাইলটা বা ধরেন ইমেজ টাইনি পিএনজি যেটা করে, আপনি একটা পিএনজি বড় সাইজের পিএনজি 20 এমবির পিএনজি যখন আপলোড করেন, টাইনি পিএনজি সেটাকে 3 এমবি বানায় দেয়। এটা কিভাবে হয়, একটা ইভেন্ট নোটিফিকেশনের মতো। যেমন ধরেন আপনি প্রথমে এস3তে আপনি যখন পিকচারটা আপলোড করেন তখন সেটা এস3 কাছে যায়, এস3 তখন নোটিফাই করে হচ্ছে ধরেন আমাদের কোনো একটা ল্যামডা ফাংশনকে, যে ফাংশনটা ট্রিগার হলে সে ওই ইমেজটাকে নিয়ে সেটাকে একদম সাইজটাকে মিনিমাইজ করে, তারপর সে আবার আরেকটা ডাটাবেস বা আরেকটা জায়গায় সে ইমেজটাকে সেভ করে। তো সেখানে থেকে আবার আপনার কাছে লেটেস্ট যে অপটিমাইজড ভার্সন আছে সেটা আপনার কাছে চলে আসে। তো এই জিনিসটা ইভেন্ট নোটিফিকেশনের মাধ্যমে হয়, স্ট্রিমের মাধ্যমে এটা করা যায়। মাল্টি পার্ট আপলোড, ধরেন আপনি ইউটিউবে যখন ভিডিও আপলোড করেন, ধরেন 5 জিবি একটা ভিডিও আপলোড করলেন, ঠিক আছে? তো ইউটিউব কি করে, ওই ভিডিওটা ধরেন আপনার 1 জিবি আপলোড হওয়ার পরে আপনার ইন্টারনেট চলে গেছে, তো পরবর্তীতে যখন আপনি ইউটিউবে আসবেন তখন যদি আবার পুনরায় 5 জিবি দিতে হয় তাহলে সেটা আপনার জন্য হ্যাসেল। তো এই ক্ষেত্রে আপনি কি করেন, বা এই ক্ষেত্রে এক সুবিধাটা কি আছে যে চাঙ্কে ধরেন 100 এমবির একটা চাঙ্ক আপনি ডিফাইন করে দিবেন, সে তখন কি করবে যে 100 এমবি নিবে, নেওয়ার যদি কোনো ধরনের ব্লকেজ আসে তাহলে সে তো আর আপলোড করতে পারলো না, কিন্তু পরবর্তী যখন আবার রিকানেক্ট হইলো তখন ওই যে চাঙ্ক গেছে তারপরের থেকে 100 এমবি নিবে, মানে আপনাকে পুনরায় শুরু করতে হবে না, ঠিক আছে? আবার আছে S3 ব্যাচ অপারেশন, ধরেন
একটা এসটির ভিতরে আপনি লাখ লাখ ফাইল রাখছেন, এখন সবগুলোকে একসাথে আপনি কোন একটা ট্যাগ অ্যাড করতে চান অথবা কপি করতে চান, ডিলিট করতে চান, এগুলো আপনি এসটি ব্যাচ অপারেশনের মাধ্যমে একসাথে করতে পারবেন। ঠিক আছে, তো এটা ছিল এসটির উপরে একটা শর্ট ওভারভিউ। এখন আমরা দেখব হচ্ছে ফ্লসি দিয়ে আমরা যে এসটি শিখবো সেখানে কি কি জিনিস করা যায় আর কি কি জিনিস আমরা লিমিটেড মানে আমরা করতে পারি না, যার জন্য আমাদের রিয়েল এডব্লিউএস এ যাইতে হয়। তো মোটামুটি সবই করা যায়, এসটি বাকেট তৈরি করা, ফাইল আপলোড করা, লিস্ট করা, ডিলিট করা, দেখা, রিস্টোর করা, ঠিক আছে, লাইফ সাইকেল ডিফাইন করা, বাকেট পলিসি ডিফাইন করা, ঠিক আছে, স্ট্যাটিক ওয়েবসাইট আপলোডের যে সিস্টেম সেটাও দেখা যায়, বাট ভিউ করা যায় না, কারণ আমাদের এডব্লিউএস এর মধ্যে মানে ফ্লসিতে আমরা তো আর অ্যাকচুয়ালি কিছু আপলোড করতে পারি না। তো তখন এই কারণে আমরা ইউআরএল এ ঢুকলে আমাদের ওই অ্যাকচুয়াল ওয়েবসাইটটা আমরা দেখতে পারি না। তারপরে এস3 রেপ্লিকেশন এটা করা যায় না, ইভেন্ট নোটিফিকেশন এটাও করা যায় না। বাদ বাকি আমি এখানে কোডের মধ্যে আগের মতোই সব টেমপ্লেট দিয়ে রেখেছি, আপনারা চাইলে এটা ফলো করে রিয়েল এডব্লিউএস এর সাথে এডব্লিউএসএল এ কানেক্ট করে এগুলো সব ইমপ্লিমেন্ট করতে পারবেন। ঠিক আছে, তো চলেন শুরু করি। তো আমি আগেই সব কোড করে রেখেছি বরাবরের মতোই, কারণ আপনাদের টাইমও যেরকম মূল্যবান, আর আপনাদের অনেক সময় দেখা গেছে যে কোড করতে করতে গেলে অনেক এরর টেরর আসে, সেটা সলভ করতে গেলে ভিডিও লিংক বড় হয়ে যায়। অলরেডি 11 মিনিট হয়ে গেছে। তো প্রথমে কি করব, ফ্লসিটাকে স্টার্ট করব, এর জন্য হচ্ছে এই কমান্ডটা দেওয়ার পরে ফ্লসিটা স্টার্ট হয়ে যাবে। অবশ্যই আপনার ডকারটাকে এনেবল থাকতে হবে। ঠিক আছে, এরপর আপনি এই কমান্ডটা দিবেন, এটা না দিলেও চলে। এটা মেইন যে মোটিভ ছিল হচ্ছে যত এনভায়রনমেন্ট ভেরিয়েবল আছে সব যাতে দেখা, আর তারপর আপনি যে কোনো একটা ভেরিয়েবল যেটা অলরেডি আপনি আগে সেভ করেছেন, আমরা স্টেপ ডে 1 এ দেখাইছি, ডে 2 তে দেখাইছি, সেই ভেরিয়েবলগুলোর থেকে একটা ভেরিয়েবল আমি দেখার চেষ্টা করতেছি যে এন্ড পয়েন্ট ইউআরএল। তো দিলে এরকম একটা আউটপুট আপনার আসবে যদি আপনি আমার সেই সেটআপের ভিডিও দেখে ফ্লসিটা সেটআপ করেন। এরপরে ধাপ 1, এখন আমরা হচ্ছে একটা বাকেট তৈরি করব, ডেভঅপস ডেমো বাকেট। তো কমান্ডটা এরকম যে AWS S3 মেক বাকেট এমবি, তারপর S3, তারপর হচ্ছে আপনার বাকেটের নামটা দিবেন। অবশ্যই এটা গ্লোবালি ইউনিক হইতে হবে, ফ্লসিতে ইউনিক হইতে হবে না। তো এটা দিলেন, দেওয়ার পরে কি হলো, একটা এরকম আউটপুট আসলো। ঠিক আছে, এরপর আপনি S3 লিস্ট দেখবেন যে অলরেডি কোনো বাকেট আছে কিনা। S3 একটা লিস্ট দেখার জন্য AWS S3 ls। তো এই যে দেখেন নতুন বাকেটটা ক্রিয়েট হয়েছে, এটা কবেকার, আজকে। ঠিক আছে, 15/7/26। আর আগে একটা বাকেট ছিল সেটা দেখাচ্ছে। ওকে, এখন হচ্ছে একটা ফাইল তৈরি করব। এই জিনিসগুলা আগেও দেখানো হয়েছিল AWS এর ভিডিওতে, তো ওইটা আবার এখানে S3 এর জন্য আবার দেখাচ্ছে সিম্পল ভাবে, এবং বেশ কিছু অ্যাডিশনাল জিনিসপত্র আছে। তো প্রথমে একটা টেক্সট ফাইল তৈরি করলাম, সেটার ভিতরে হ্যালো ফ্রম S3 এই টেক্সটটা অ্যাড করলাম। আচ্ছা, আমি দেখেন এখানে কিছু জিনিস রেখে দিচ্ছি যে আমি রুট ফোল্ডারে করে ফেলছিলাম। পরবর্তীতে আমি আমার যে এইটার ফোল্ডার সেটার ভিতরে ঢুকলাম, ঢোকার পরে হচ্ছে আমি ওই ফাইলটা ক্রিয়েট করলাম, তারপর ফাইলটা একবার ভিউ করলাম, তারপরে এই ফাইলটাকে হচ্ছে আপলোড করব। ঠিক আছে, আপলোড করার কমান্ডটা কি, AWS S3 ফাইলের নামটা, বাকেটের নামটা, ঠিক আছে, এই লাইনের এই কমান্ডটা দিলে এরকম একটা আউটপুট আসবে যে আপলোড হয়ে গেছে। যেখানে আমি আউটপুট দিয়ে দিচ্ছি, এরপরে ফাইলের ভিতরে দেখব, এই কমান্ডটা দিব, দিলে এরকম একটা আউটপুট আসবে। দেখেন এরকম একটা আউটপুট আসছে যে ফাইলটা আপলোড হয়েছে। এবার ফাইলটা ডাউনলোড করব। ফাইলটা ডাউনলোড করার জন্য কি করতে হবে, যে সিপি আমাদের বাকেটের ভিতরে যে কিটা মানে ফাইল পাথটা সেটা, এবং আমি যে নামে ফাইলটা ডাউনলোড করতে চাই সেই নামটা, ডাউনলোড টেক্সট, এবং এখানে আপনি যে ফাইল পাথ সেটা অ্যাড করতে পারবেন শুরুতে, সমস্যা নেই। এটা দেওয়ার পরে আপনার ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, ডাউনলোড হয়ে গেলে তখন আপনি এই ফাইলটাকে যদি ভিউ করেন, ঠিক আছে, ভিউ করলে তখন আপনি ফাইলে আউটপুটটা দেখতে পারবেন। আর যদি দেখাই, দেখেন যে ফাইল ডাউনলোড হয়েছিল আমার এখানে। ওকে, এরপরে হচ্ছে একটা ভার্সনিং ইনেবল করব। ভার্সনিং ইনেবল করার জন্য আমাদের যে কমান্ড AWS S3 API, এখানে S3 API, ঠিক আছে, তো পুট বাকেট ভার্সনিং, তারপরে হচ্ছে আমাদের বাকেটের নাম দিতে হবে, তারপরে আমাদের ভার্সনিং যে আমি ইনেবল করতেছি এর জন্য হচ্ছে ভার্সনিং কনফিগারেশন স্ট্যাটাস ইনেবলড, এটা দিতে হবে। দিলে কি হবে,
দিলে এইরকম একটা আউটপুট পাবেন, স্ট্যাটাস ইনেবলড। এটা আসা মানে হচ্ছে আপনার ভার্সনিং ইনেবল হয়ে গেছে। এখন টেস্ট করবেন কিভাবে? আপনি হচ্ছে আবার ওই টেক্সট ফাইলটা আপনি মডিফাই করবেন। মডিফাই করার পরে আপনি সেই টেক্সট ফাইলের ভিতরে আপনি দেখলেন মডিফাইড হয়েছে। এরপরে হচ্ছে আপনি এই ফাইলটাকে আবার আপলোড করবেন। ঠিক আছে? আবার আপলোড করবেন। আবার আপলোড করলে আপনার কি হবে? আপনার হচ্ছে এবার আপনি নতুন যে ফাইলটা ওখানে গেছে সেটা এখন টেস্ট করবেন যে আপনার ভার্সনিংটা যে আছে সেটা আপনি এখন টেস্ট করবেন। সেজন্য কমান্ডটা হচ্ছে এই কমান্ড AWS3 API, এই কমান্ডটা দিবেন। এই কমান্ডটা দেওয়ার পরে সেখানে আপনি ভার্সনসের একটা অ্যারে পাবেন এবং সেখানে দেখতে পারবেন যে আপনার কোন কোন ফাইলের ভার্সনগুলো আছে। যেমন এটার ফাইলের ভার্সন আছে। ঠিক আছে? আরো যদি থাকে আরো আসবে। ঠিক আছে? এখন আমরা কি করব? এখন আমরা হচ্ছে এই ফাইলটাকে ডিলিট করব S3 থেকে। এর জন্য কমান্ডটা এরকম AWS S3 RM। তারপরে আমাদের যে এটা আছে, আমাদের যে ফাইল পাথটা আছে বাকেটের ভিতরে সেই পাথটা দিব। তাহলে এরকম একটা আউটপুট পাবো। আউটপুট পাওয়ার পরে আমরা হচ্ছে যদি ডিলিট মার্কার কনফার্ম জাস্ট দেখার জন্য যে ফাইলটা ডিলিট হয়েছে কিনা, ডিলিট হলে আমরা জানি ভার্সনিং ইনেবলের পরে যে ডিলিট হয় তাহলে কিন্তু ফাইলটা অ্যাকচুয়ালি ডিলিট হয় না, সেখানে একটা মার্কার অ্যাড হয় যে এটা ডিলিট মার্কার। তো সেই কমান্ডটা এখানে দিলাম। তো ডিলিট হয়ে গেছে। ডিলিট হওয়ার পরে এখন দেখেন এখানে একটা ভার্সন, মানে এটা যে ডিলিট মার্কার্স এর ভিতরে এই ভার্সনটা অ্যাড হয়ে গেছে। ঠিক আছে? তো এখন যদি কোনোভাবে রিস্টোর করতে যাই এটাকে জাস্ট ডিলিট মার্কার্স থেকে রিমুভ করে দিতে হবে। সো এখন ফাইল রিস্টোর করার প্রসেসটা আমরা দেখব। ফাইল রিস্টোর করার জন্য আমাদেরকে কি করতে হবে? আমরা প্রথমে ডিলিট মার্কারের যে ভার্সনটা সেই আইডিটা বের করব। এর জন্য হচ্ছে এই কমান্ডটা দিতে হবে। এই কমান্ডটা দিলে আপনি এই আইডিটা পাবেন। আইডিটা পাওয়ার পরে আপনি জাস্ট এই কমান্ডটা রান করে দিবেন। এই কমান্ডটা AWS S3 ডিলিট অবজেক্ট, তারপরে বাকেটের নাম দিবেন, তারপরে কিটা দিবেন যে ফাইলটা, তারপর ভার্সনের আইডিটা দিবেন। দিলে কি হবে? ডিলিট মার্কার থেকে ওটা বের হয়ে যাবে। বের হয়ে গেলে তখন আপনি আবার যদি লিস্টটা দেখেন, বাকেটের ভিতরে লিস্টটা দেখেন, তাহলে দেখতে পাবেন যে এই ফাইলটা আবার রিট্রিভড হয়ে গেছে। ঠিক আছে? তো এটা ছিল ডিলিট আর রিস্টোরের কাজ। এরপর হচ্ছে লাইফ সাইকেল পলিসি তৈরি করা। আমরা লাইফ সাইকেল সম্পর্কে আগে বলেছিলাম যে একটা সিস্টেম তৈরি করা যাতে আনইউজড ফাইলগুলা ডিলিট হয়ে যায়। তো এটা শুধু এটা না, যে কোনো পলিসি আপনি তৈরি করতে পারেন লাইফ সাইকেল সম্পর্কে, যে আপনার 90 দিন পর ফাইলটা নোটিফিকেশন পাঠাবে হোয়াটএভার। এর জন্য প্রথমে আপনি একটা পলিসি বানাবেন। এটা আপনি দেখেন এখানে পলিসির নাম দিছি মুভ টু গ্লাসিয়ার। ঠিক আছে? তারপরে স্টোরেজ ক্লাসটা সব অ্যাড করে একটা পলিসি বানাইছি যে 30 দিন পর স্ট্যান্ডার্ড আয়ে যাবে, 60 দিন পর গ্লাসিয়ারে যাবে, তারপর এক্সপাইরেশন হবে 365 দিনে। এটাকে আমি এখন বানাইছি। বানানোর পর আমি এটা রিড করছি আপনাদের দেখানোর জন্য। এরপর আমরা এই কমান্ডটা চালাই দিছি। কমান্ডটা চালাই দিছি আমাদের ওই বাকেটের উপরে। ঠিক আছে? লাইফ সাইকেল পলিসি, বাকেটের নাম দিছি। তারপরে হচ্ছে ওই লাইফ সাইকেল ফাইলের যে জেসন ফাইলটা সেটা মেনশন করে দিছি। ঠিক আছে? এটা দিলে কোনো একটা আউটপুট আসছে। আউটপুট আসার পরে এটা ধরেন এনশিওর হলো যে এটা লাইফ সাইকেল পলিসিটা হয়ে গেছে। এবার আরেকবার চেক করতে পারবেন এই কমান্ডটা দিয়ে যে লাইফ সাইকেল বাকেট লাইফ সাইকেল কনফিগারেশন, তারপর বাকেটের নামটা দিলে এরকম আপনার যে পলিসিটা আছে সেই পলিসিটা আসবে। ঠিক আছে? এটা হচ্ছে লাইফ সাইকেল পলিসি। ওকে? এই জিনিসটা কিন্তু ফ্লসিতে কাজ করবে না। মানে ফ্লসিতে আপনি কিভাবে করতে পারেন সেটা করতে পারছেন, বাট আদতে 60 দিন পর এটা ডিলিট হবে না, কারণ এটা হচ্ছে একটা সিমুলেটর। এরপর হচ্ছে বাকেট পলিসি সেট করা। বাকেট পলিসিতে আসলে কি বোঝায়? বাকেট পলিসি হচ্ছে যে একটা বাকেটের ভিতরে আমি কি জিনিস, কি রুলস রেগুলেশন আমি এড করতে চাই। যেমন একটা বাকেটে, মানে একটা বাকেট ধরেন আমি একটা অ্যাপের সাথে কানেক্ট করছি, মানে এই অ্যাপ থেকে সবকিছু কি বাকেটে আপলোড করতে পারবো? তারপর হচ্ছে এই বাকেটের ভিতরে যে ফাইলগুলো আছে সেগুলো কে পড়তে পারবে? সবাই পড়তে পারবে নাকি সবাই পড়তে পারবে না? সবাই কি ডিলিট করতে পারবে নাকি পারবে না? মানে কার কি পলিসি আমরা বাকেটের সাথে এটা অ্যাটাচ করে দিতে পারবো। ঠিক আছে? এর জন্য দেখেন স্ট্রাকচার এখানে আছে যে একটা আপনি ভার্সন দিবেন এবং এটা সবসময় ভার্সন এটাই থাকবে। তারপর একটা স্টেটমেন্ট অ্যারে নেবেন, তারপর একটা নাম দিবেন, ভার্সন একটা, মানে আপনি যে পলিসি সেট করবেন সেটা একটা নাম দিবেন। তারপর ইফেক্ট অ্যালাউ অথবা ডিনাই আপনি এটা করতে পারেন। প্রিন্সিপাল
আপনি এখানে স্টার দিবেন অথবা আপনার যে ARN আছে বাকেটের সেটা দিবেন। তারপরে অ্যাকশনগুলা যে অ্যাকশনগুলো আপনি দিবেন সেগুলো এখানে দিতে পারবেন। ঠিক আছে? কোন বাকেটের জন্য দিতে চান সে বাকেটের আপনি সেটা দিবেন। এরপরে দেখেন এখানে বলে দেওয়া আছে যে আসলে কোনটা কি বোঝায়। স্টার মার্ক যদি দেন এই প্রিন্সিপালে তার মানে ইন্টারনেটে সবার জন্য এটা এপ্লাই হবে। তারপর হচ্ছে দেখেন AWS এটা হচ্ছে কোন একটা আপনি যদি এই জায়গায় স্টারের জায়গায় একটা ইউজার যেমন ডেভ ইউজারকে দিয়ে দিতেছেন তাহলে শুধু সেই এটা ধরেন গেট করতে পারবে। অথবা আপনি যদি শুধু রুট ইউজারকে দেন তাহলে সেই শুধু এটা গেট করতে পারবে। ঠিক আছে? অথবা কোনো একটা ল্যামডা ফাংশনকে যদি মেনশন করে দেন সেই ল্যামডা ফাংশন আপনার এই বাকেট অ্যাক্সেস করতে পারবে। ঠিক আছে? ওকে? তো ধরেন আমরা কোনো একটা ইউজারকে আমরা রিড অনলি অ্যাক্সেস দিতে চাই। এর জন্য বাকেট পলিসিটা কি হবে? বাকেট পলিসিটা এখানে দেখেন ওই 2017 শুধুমাত্র রিড করবে অ্যালাউ। তো প্রিন্সিপাল আমরা হচ্ছে রুটের জন্য। ঠিক আছে? অ্যাকশনগুলো আমরা যেহেতু এখানে মাল্টিপল তাই একটা অ্যারে অফ স্ট্রিং দিচ্ছি। রিসোর্স কোন বাকেট। এটা হচ্ছে কার জন্য আর হচ্ছে কি জিনিস। বাকেটকে দিচ্ছি এবং বাকেটের ভিতরে যা আছে সব এবং কাকে দিচ্ছি রুটকে দিচ্ছি। তো এই জেসন ফাইলটা আমরা ক্রিয়েট করেছি। তারপর এটা রিড করলাম। রিড করার পরে রিড করার পরে হচ্ছে আমরা এই যে এই কমান্ডটা চালাবো। ঠিক আছে? এই কমান্ডটা চালাবো। এই কমান্ডটা চালালে আমাদের এই পলিসিটা এড হয়ে যাবে বাকেটের উপরে। ঠিক আছে? কোনো আউটপুট আসবে না। এরপর জাস্ট আদতে চেক হইছে কিনা সেটার জন্য আমাদের এই কমান্ডটা দিতে হবে। এই কমান্ডটা সেই কমান্ডটা দিলে ওই বাকেটের ভিতরে যে পলিসি থাকবে সেই পলিসিগুলো দেখা যাবে। ঠিক আছে? এখন এই পলিসিটাও কিন্তু ফ্লসিতে একটা সিমুলেশন হচ্ছে। এটাও রিয়েল AWS এর মতো ধরেন কাজ করবে না যে আপনি পলিসি এড করে দিয়েছেন শুধু আসিফের জন্য, আসিফ ছাড়া কেউ দেখতে পারবে না তা না। ফ্লসিতে আপনি জাস্ট সিমুলেট করছেন যে এগুলো অ্যাকচুয়ালি করতে হয়। কিন্তু ফ্লসির জিনিসগুলো সবাই অ্যাক্সেস করতে পারে। এটা সবার জন্য। ঠিক আছে? এখন দেখব ক্লিন আপ। তো বাকেটে যদি কোনো ভার্সনিং চালু থাকে তাহলে কিন্তু ক্লিন আপ করা যায় না। তো তখন আমাদের কি করতে হয়? তখন আমাদের মানে এই ভার্সন ডিলিট মার্কার সব ফোর্স করে মুছে ফেলতে হবে। এর জন্য আমাদের কমান্ডটা হচ্ছে এটা। ঠিক আছে? এই কমান্ডটা দিলে সব কিছু ধরেন এই ডিলিট হয়ে যাবে। তারপরে বাকেটটা আমরা ডিলিট করে দেব। বাকেট ডিলিট করার কমান্ড হচ্ছে এই যে AWS3 রিমুভ বাকেট, বাকেটের অ্যাড্রেস ফোর্স দিয়ে দিবেন। দিলে রিমুভ বাকেট এরকম একটা আউটপুট আসবে। ঠিক আছে? এটা হচ্ছে আপনার ওভারঅল বাকেট রিলেটেড বেসিক জিনিসগুলা। এরপরে আমরা বাকেটের মধ্যে চাইলে একটা স্ট্যাটিক ওয়েবসাইট আপলোড করতে পারি। ধরেন আপনি একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানাইছেন যেটা আপনার স্কিলগুলো শো করে। কোনো ধরনের ধরেন ডাটাবেজের ক্রাউড অপারেশন নাই। তো এইটা আপনি চাইলে আপনার বাকেটের মধ্যে আপলোড করে সেই লিঙ্কটা সবার সাথে শেয়ার করতে পারবেন। আপনার ডোমেইনের মতো কাজ করবে। ধরেন আমরা এর জন্য একটা HTML ফাইল বানাচ্ছি ধরেন। HTML ফাইল এখানে হ্যালো থেকে এই পর্যন্ত একটা HTML ফাইল বানাইছি। তারপরে একটা এরর HTML ফাইল বানাইছি। ঠিক আছে? বানানোর পরে আমরা এটার জন্য একটা স্ট্যাটিক একটা একটা হচ্ছে একটা বাকেট বানাচ্ছি। ঠিক আছে? বাকেটের কমান্ড হচ্ছে এটা। বাকেটের নাম দিছি কি ওয়াও স্ট্যাটিক সাইট। আমার ইউটিউব চ্যানেলের নাম অবজেক্টিভ ওরিয়েন্টেড আসিফ আব্দুল ওয়াদুদ। ঠিক আছে? তো মিনিংফুল একটা নাম হইছে এবং শুনতেও খুব ওয়াও লাগে। তো ওয়াও। সো এইখানে আপনি একটা বাকেট আগে ক্রিয়েট করলেন। বাকেটটা ক্রিয়েট করার পরে আপনি এটার মধ্যে আগে কি করবেন যে আপনার পাবলিক অ্যাক্সেস বন্ধ করে দিবেন। এটাতে কোনো ধরনের পাবলিক অ্যাক্সেস করতে পারবে না। ঠিক আছে? এরপরে আপনি পলিসি দিবেন যে কে করতে পারবে। তো সেটার জন্য কমান্ড হচ্ছে এইটা। ঠিক আছে? পাবলিক অ্যাক্সেস ব্লক। তারপর এখানে আপনি ফাইল আপলোড করবেন। ঠিক আছে? ফাইল আপলোডের কমান্ড হচ্ছে এটা। প্রথমে ইনডেক্স ফাইল আপলোড করলেন। তারপরে হচ্ছে আপনি ওই এরর HTML ফাইলটা আপলোড করলেন। ঠিক আছে? করার পরে আপনি হচ্ছে এখানে কি করবেন? স্ট্যাটিক ওয়েবসাইট হোস্টিং ফিচার আছে। এটাকে এনেবল করবেন। তো এটার কমান্ড হচ্ছে এটা JS3 পুট বাকেট ওয়েবসাইট কনফিগারেশন সেখানে আপনি এই ইনফরমেশন গুলো দিবেন। দিয়ে এটার জন্য কি করলেন? এটার জন্য হচ্ছে আপনি স্ট্যাটিক ওয়েবসাইটটা হোস্টিংটা এনেবল করলেন। AWS এ জাস্ট একটা টগল থাকে ওখানে চেক মার্ক দিলে এটা এনেবল হয়ে যায়। কমান্ডের মাধ্যমে এইভাবে করতে হয়। এরপর হচ্ছে আপনি কি করবেন? পাবলিক রিড বাকেট পলিসি। এটা পলিসি এড করবেন যে কে আসলে বাকেটের ইনফরমেশন গুলো পড়তে পারবে।
তো সেটার জন্য আপনি একটা জেসন ফাইল তৈরি করলেন। তৈরি করার পর সেখানে দেখেন এই যে অল টাইম এটা কিন্তু সেমই থাকবে। তারপরে কি নাম দিলেন পাবলিক রিড, ইফেক্টটা কি এলাও, কারা পাবে? সবাই, পৃথিবীর সবাই। অ্যাকশনটা কি এই বাকেটের থেকে তারা দেখতে পারবে এবং কোন বাকেট সে বাকেটের অ্যাড্রেসটা আপনি এখানে দিয়ে দিলেন, ARN অ্যাড্রেসটা, ঠিক আছে? এরপরে পলিসিটা এপ্লাই করার জন্য আপনি এই কমান্ডটা দিলেন, বাকেট পলিসি হিসেবে সেটা অ্যাড হয়ে গেল। এরপরে আপনি যখন এই ভিউ করার চেষ্টা করবেন, আপনি প্রথমে মানে এই ওয়েবসাইটটা তো এটা তো ফ্লসিতে। রিয়েল ওয়েবসাইট আপনি ওই বাকেটের যে ইউআরএল আছে সেটা ধরে যদি ক্লিক করেন আপনি ওয়েবসাইট পেয়ে যাবেন। বাট ফ্লসিতে জাস্ট সিমুলেশনের জন্য কি করছে যে আপনাকে এই ইউআরএল এ কার্ল করলে, এই ইউআরএল এ যখন আপনি কার্ল করবেন তখন আপনি দেখেন এই যে স্ট্রিংটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে? তাছাড়া আপনি এইভাবেও যদি দেখতে চান যে বাকেটের ভিতরে কি আছে সেটাও দেখতে পাচ্ছেন। মানে দেখানোর জন্য যে HTML টা যা আছে, বাট রিয়ালে আপনি ডাইরেক্ট ওই বাকেটে একটা ইউআরএল পাবেন, সেটা ধরে আপনি ওয়েবসাইটটা দেখতে পারবেন একদম। আপনার যে ওয়েবসাইট বানাচ্ছেন সেটাই। ওকে? সেটাই। তো এইভাবে আপনি দেখলেন, মনে শান্তি নিলেন। নেওয়ার পরে আপনার স্ট্যাটিক ওয়েবসাইট হোস্টিংটা কমপ্লিট। এরপরে অ্যাডভান্স কিছু ফিচার আছে যেগুলো আসলে প্রসিডে হয় না। সেটা আমরা এখন দেখব। ধরেন S3 রেপ্লিকেশন। S3 রেপ্লিকেশনের কথা আমরা বলেছিলাম যে একটা বাকেটে কিছু হইলে সেটা অন্য বাকেটে কপি হয়ে যাবে। ঠিক আছে? যেমন মুম্বাই রিজিয়নে আপনি এটা কেন করে? ধরেন আপনি মুম্বাই রিজিয়নটা ডাউন হয়ে গেছে। সিঙ্গাপুর রিজিয়নে যদি কপিটা থাকে তাহলে আপনার ইউজার অ্যাক্সেস করতে পারবে। তা নাহলে তো আপনার সার্ভার ক্র্যাশ, এরকম একটা ব্যাপার। তারপরে ধরেন কমপ্লায়েন্স ডাটা ২ টা দেশে রাখতে হবে। যেমন আমাদের ইকরা ওয়েব একটা ফাউন্ডেশন, একটা কোম্পানি আছে বাংলাদেশে, আরেকটা অস্ট্রেলিয়াতে। ২ টাতেই আমাদের পলিসি রিলেটেড ইনফরমেশন রাখতে হবে। তো আমরা একটা রেপ্লিকেশন বানাবো যে বাংলাদেশের S3 তে যখনই ফাইলটা আপলোড করব সেই ইনফরমেশনটা চলে যাবে অস্ট্রেলিয়ার কোম্পানিতে। ঠিক আছে? তো ধরেন টিমও যদি এরকম ভাগ, ভাগ থাকে, যেমন আমাদের কিছু টিম আছে অস্ট্রেলিয়াতে, আবার কিছু টিম আছে আমাদের বাংলাদেশে। তো যদি আমাদের ইনফরমেশন একই রিসোর্স যদি দরকার পড়ে, তো আমরা যেকোনো একটা S3 তে এরকম রেপ্লিকেশন সিস্টেম করব। বাংলাদেশেরটা যে আপলোড করলে যাতে অস্ট্রেলিয়ার রিসোর্সও সেটা পাওয়া যায়। এটা ২ ধরনের, সেম রিজিয়নে SRR আর ডিফারেন্ট রিজিয়নে CRR, ঠিক আছে? ক্রস রিজিয়ন, সেম রিজিয়ন। তো এটার জন্য কি করতে হবে? এর জন্য আমাদের অবশ্যই সোর্স এবং ডেস্টিনেশন দুটি বাকেটই ভার্সনিং থাকতে হবে। মানে ধরেন বাংলাদেশের জন্য রিজিয়নের জন্য যে এশিয়া রিজিয়নের জন্য যে বাকেট সেটার মধ্যে ভার্সনিং থাকতে হবে এবং অস্ট্রেলিয়া রিজিয়নের জন্য ভার্সনিং থাকতে হবে, ঠিক আছে? আর ভার্সনিং এর মানে রেপ্লিকেশন এই সিস্টেমটা চালু করার আগে যদি কোনো ফাইল থাকে সেটা কিন্তু কপি হবে না। ভার্সনিং সিস্টেম বা রেপ্লিকেশন সিস্টেম চালু করার পরের থেকে নেক্সট যত পর্যন্ত আপনি যত ফাইল আপনি যা খুশি করেন আপলোড করেন সেটা কপি হবে। ওকে? তো এটার জন্য আমাদের এই কমান্ডটা দিতে হবে। ঠিক আছে? বাকেটের নাম দিলেন আপনি সোর্স বাকেট, আর একটা আপনার একটা বাকেটের নাম দিলেন ডেস্টিনেশন বাকেট, ঠিক আছে? তো আপনি কি করবেন, সোর্স বাকেটে একটা রেপ্লিকেশন রোল দিলেন যে এটা দিলে সে রেপ্লিকেশন জেসন যে আছে, রেপ্লিকেশন জেসন একটা ফিক্সড কোড আছে, সেটা আমি পরবর্তীতে অ্যাড করে দিব না। সেই জেসনের কোডটা ইমপ্লিমেন্ট হয়ে যাবে, ঠিক আছে? তাহলেই আপনার এই সোর্সের মধ্যে আপনি যেটাই আপলোড করেন ওই সেম কপিটা ডেস্টিনেশনের বাকেটেও চলে যাবে। এরপর S3 ইভেন্ট। ধরেন আপনি কি করতেছেন, আপনি ইউজার একটা ফাইল আপলোড করলো ধরেন TinyPNG-তে, সে ফাইলটা S3 বাকেটে গেল। S3 বাকেট সেটাকে ট্রিগার করলো ল্যামডা ফাংশন। ল্যামডা ফাংশন সেটার সাইজটাকে রিসাইজ করলো। রিসাইজ করার পরে আপনাকে দিয়ে দিল। অথবা আরো বেশ কিছু ইভেন্ট আপনি একসাথে চালাতে পারেন যে এই বাকেটে কোনো ফাইল আপলোড হলে সেটা ইমেল চলে যাবে, অথবা এই বাকেটে কোনো একটা কিছু আপডেট হলে সেটা ব্যাকগ্রাউন্ডে চলে যাবে, বা বিভিন্ন রকম আপনি পলিসি অ্যাড করতে যাচ্ছেন সেটাও করতে পারবেন। তো এটা কি কয়েকটা ইভেন্ট ট্রিগারার আছে, যেমন অবজেক্ট ক্রিয়েটেড, কোন একটা অবজেক্ট যদি আপলোড হইলো, অবজেক্ট রিমুভ, কোন একটা ফাইল যদি ডিলিট হইলো, অবজেক্ট রিস্টোর, ধরেন ডিলিট ফাইলটাকে আমরা আবার রিস্টোর যখন করলাম, তো ওই সময় ট্রিগার গুলো দিতে হয়। তো এটা কমন এটা, ঠিক আছে? তো প্রথমে আপনি কি করতেছেন, এখানে আপনি নোটিফিকেশন জেসন একটা লাগবে, সেটা আমি অ্যাড করে দিব। সেই নোটিফিকেশন জেসনের মধ্যে এই ইনফরমেশন গুলো থাকবে। তো আপনি জাস্ট এটা আপনি যখন অ্যাড করে দিবেন, অ্যাড করে দিলে অটোমেটিক্যালি সেটা কাজ করা শুরু করবে।
এরপর হচ্ছে মাল্টি পার্ট আপলোড। আমরা বলছি যে বড় ফাইলকে ভেঙে ভেঙে, এটা কখন করবেন? যখন আপনার ফাইল সাইজ ধরেন 1 জিবি থেকে 5 টেরাবাইট পর্যন্ত, ঠিক আছে? তখন আপনি এটা ইউজ করবেন, ঠিক আছে? 100 এমবি থেকে 5 জিবি পর্যন্ত রিকমেন্ডেড, 5 টেরাবাইট পর্যন্ত এটা সাপোর্ট করে আর কি। আচ্ছা, যাই হোক, তো এটার জন্য কি করতে হবে? প্রথমে যখন আপনি ফাইলটাকে যখন কপি করতেছেন, দেখেন এটা কিন্তু আগে দেখেছি যে একটা ফাইল কপি করার যে সিস্টেমটা, আপনি আপনার লোকাল পিসি থেকে AWSCL এর মাধ্যমে আপনি এই S3 তে ফাইলটা কপি করতেছেন, তখন জাস্ট দুইটা লাইন অ্যাড করে দিবেন, মাল্টিপার্ট থ্রেশহোল্ড 64 এমবি, মাল্টিপার্ট চাঙ্ক সাইজ 16 এমবি। তখন সে কি করবে? ফাইল সাইজ যদি 64 থেকে বেশি হয়, তাহলে সে মাল্টিপার্ট শুরু করবে এবং প্রত্যেকটা চাঙ্কে সে 16 এমবি করে পাস করবে। এরপরে যতক্ষণ লাগুক এই ফাইল শেষ হইতে, চাঙ্কে চাঙ্কে ফাইলটা চলে যাবে, ঠিক আছে? এটা একটা ফিচার। আরেকটা হচ্ছে আপনার S3 ব্যাচ অপারেশন। আমরা আগে বলছি যে একসাথে যদি অনেকগুলো ফাইলের উপর আমাদের কোনো অপারেশন চালাতে হয়, ক্রাউড হতে পারে, হোয়াটএভার, তখন আমাদের এটা কাজ করে। এটার জন্য আমাদের কি করবে? একটা ম্যানিফাইড জেসন ফাইল লাগবে, সেখানে আমরা মূলত আমাদের পলিসিগুলো লিখবো, তারপরে এই কমান্ডটা চালাবো, ঠিক আছে? আমাদের অ্যাকাউন্ট আইডি, তারপরে আমাদের এই কোডটা। তো আমাদের যে অপারেশন দরকার, সেই অপারেশনের জন্য আমাদের যে ম্যানিফাইড ফাইল লাগবে, সেটা আমরা এআই থেকে জেনে নিতে পারবো, ঠিক আছে? তো এইটা হচ্ছে মেন জিনিস। এই আমাদের ব্যাচ অপারেশনের ক্ষেত্রে আমরা S3 টা ইউজ করতে পারি। এগুলো সব অ্যাডভান্স সেকশনে যা দেখাচ্ছি সব রিয়েল AWS এ কাজ করে, ফ্লসিতে কাজ করবে না, ঠিক আছে? তারপর মনিটরিং অ্যান্ড লগিং, মানে আমাদের একটা S3 বাকেটে কোনো ফাইলের জন্য আমরা চাইলে একটা আলাদা লগ লগ সিস্টেম চালু করতে পারি। তো এই ক্ষেত্রে আমাদের কোনো একটা ফাইল কখন চেঞ্জ হলো, ডিলিট হইলো, সব রেকর্ড আমরা রাখতে পারবো। এর জন্য আমাদের কি করতে হবে? এটা হচ্ছে আমাদের আলাদা বাকেট, মানে এই লগগুলো আমরা একটা আলাদা বাকেটে রাখবো, ঠিক আছে? ধরেন আমাদের মেইন বাকেটটা হচ্ছে ডেমো বাকেট, আর আমরা লগগুলো রাখবো হচ্ছে মাই অ্যাক্সেস লগ বাকেট। তো এটা একটা বাকেট ক্রিয়েট করব। ক্রিয়েট করার পরে আমরা সেখানে এই কমান্ডটা চালাবো যে আমাদের এই বাকেটের যে লগের হিসাব থাকবে সব এখানে থাকবে। থাকলে সে কি করবে? তখন এইভাবে এই স্টাইলে সে এই ডেমো বাকেটের যে লগগুলা সে সেভ করতে থাকবে, ঠিক আছে? কোনো কারণে এরর আসলে আমরা তখন এই লগ থেকে আমাদের ইনফরমেশনগুলো ইজিলি পেয়ে যাব, ঠিক আছে? তারপর হচ্ছে ডিলেটেড অবজেক্ট রিকভার। আমাদের কোনো একটা অবজেক্ট যদি ডিলেট থাকে, সেটা রিকভার করতে পারবো, সেটার জন্য কমেন্ট, এটা ডিলেট মার্কার মতো, এগুলো তো আগে আমরা দেখছি। তো এইভাবেই হচ্ছে মূলত আমরা S3টাকে ব্যবহার করতে পারবো, ফ্লসির সাহায্যে শিখতে পারবো। এবং শুধু ফ্লসি না, রিয়েলের যে জিনিসগুলো আমরা শিখতে পারবো, সেগুলো এই ভিডিওতে কভার করা হয়েছে। তো আশা করি সবার জন্য উপকার হবে। এটার কোনো ভিজুয়ালাইজেশন দিব না। আর ডে 7 এর ব্যাপারে, আমরা ডে 7 এর যে ফিচারটা দেখেন, সেটা হচ্ছে অ্যামাজন AWS এর মেশিন ইমেজ, ঠিক আছে? এই ফিচারটা আসলে ফ্লসিতে হবেই না। তো এই কারণে আমি কোনো ফ্লসির ভিডিও না দিয়ে আমার ইউটিউব চ্যানেলে দেখবেন 7.1 অথবা 2 একটা ভিডিও গেছে, কনসোলের ভিডিও। সো ওই জিনিসটা সবাই দেখে নেবেন, ওটা একদম সুন্দরভাবে দেখাই দিছি। এবং ওই সেম ভিডিওর যে নোটসটা, সেটা টেলিগ্রাম চ্যানেলে আপলোড আছে এবং ফেসবুক পেজেও আছে, যদি কারো দরকার পড়ে সেখান থেকে দেখে নেবেন। ধন্যবাদ সবাইকে আজকের এই ভিডিওতে এখন সময় থাকার জন্য। আশা করি সবার উপকার হয়েছে এবং এর পরবর্তী ভিডিওতে আমরা একটা নতুন জিনিস শিখব, সেটা এখনো ডিসক্লোজ করছি না, কিন্তু খুব দ্রুতই নতুন ভিডিও চলে আসবে। আমার ভিডিওতে আপনারা অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার করে পাশে থাকবেন এবং এটা যার যার পক্ষে সম্ভব সোশ্যাল মিডিয়াতে এটা প্রচার করে দিবেন। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম।